নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। নীতি নির্ণয় না দুর্নীতি আর একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন, এই এসআইআর নিয়ে কিন্তু শাসক এবং বিরোধী যে তরজা চলছে, বঙ্গবাসী হয়তো এই দিন অর্থাৎ যেভাবে যে প্রেক্ষাপটে চলছে কোনোদিন আগে দেখেনি। কেন কথা বলছি? কারণ মুখ্যমন্ত্রী নিজে জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন, চিফ ইলেকশন কমিশনারকে চিঠি লিখে বলছেন যে এসআইআর যেন স্থগিত করা হয়। আগেও তিনি বলেছেন যে এসআইআর যেন অবিলম্বে বন্ধ করা হয়। পাশাপাশি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও চিঠি লিখেছেন জ্ঞানেশ কুমারকে, তিনি বলছেন এসআইআর যেন চলে যেভাবে চলছে। এবার যদি আপনারা একটু সীমান্তবর্তী এলাকাগুলো দেখেন না বাংলার, সেখানে শয়ে শয়ে হাজার হাজার বাংলাদেশি কিন্তু বাংলাদেশে যাচ্ছে। তাহলে আমাদের দুই ফুলের কাছে আমাদের প্রশ্ন যে এই যে যারা যাচ্ছে তারা এতদিন এই ভেতরে এলো কি করে, মানে আমাদের দেশে প্রবেশ করলোই বা কী করে? আবার ঠিক একইভাবে বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তারা চলে যাচ্ছে কেন? কেন বললাম? কারণ অনেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নেন, অনেকেই রেশন নেন, এরকমও কিন্তু তথ্য এবং খবর উঠে আসছে। আমাদের আজকের পর্বই এসআইআর নিয়ে কিন্তু আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজে প্রতিষ্ঠিত মানুষজন কি বলছেন আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বিভিন্ন শ্রেণীর মানুষজন, পেশার মানুষজন যারা প্রতিষ্ঠিত। ডক্টর অরিন্দম বিশ্বাস, আপনারা প্রত্যেকেই তাকে চেনেন, জাতীয় বাংলা পরিষদের সভাপতি, প্রখ্যাত চিকিৎসক, আমার পাশে বসে আছেন। আজকে আমরা তার সঙ্গে কথা বলবো। আগেও অনুষ্ঠানে তিনি এসেছেন এবং এই এসআইআর নিয়ে ডক্টর বিশ্বাসের বেশ কিছু তথ্য আছে যেগুলো জানাবার দরকার এবং আপনাদের জানা দরকার। ডক্টর বিশ্বাস, আপনাকে কেটিভি স্টুডিও এবং স্বাগত। আপনি এসআইআর নিয়ে আগেও বহুবার অনেক কিছু আপনি সোশ্যাল মিডিয়াতে বলেছেন। আমি প্রথমেই আপনার যা কমপ্লেন কিংবা আপনি যা বলতে চান সেটা দর্শকদের জন্য আগে বলুন। দেখুন, একটা কথা খুব স্পষ্ট, এসআইআর নিয়ে আমাদের সংগঠনের প্রবল আপত্তি ছিল। আমরা আপত্তি তুলেছিলাম, আমরা মিছিল করেছিলাম, আমরা রাস্তায় নেমেছিলাম, বিভিন্ন জায়গায় কর্মসূচি এখনও করছি। এই প্রক্রিয়াটার মধ্যে অনেক গলদ আছে। এই খামতিগুলো মেটালে রিভিশন করা। আরেকটা বক্তব্য, এসআইআর কে করেছে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বোবা হয়ে গেছে, শুনতেও পায় না, বলতেও পারে না। কিন্তু তাদের দায়িত্বটা নিয়েছে, অ্যাডভার্টাইজ করতে দায়িত্ব নিয়েছে বিজেপি, আর সেটাকে আটকাতে তৃণমূল। কোনো রাজনৈতিক দলের কিন্তু দায়িত্ব এটা ছিল না। এই স্পেশাল করে আরও মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে, বাঙালির মধ্যে আতঙ্ক তৈরি করেছে। কারণ বিজেপি একটা দল, বাঙালি প্রীতি তাদের কোনোদিনই ছিল না। বাঙালি মনীষীদের অপমান করে, যখন তখন বাঙালিদের অপমান করে বিজেপি নামক দলটা। তো ঘটনাচক্রে হচ্ছে এই যে বাঙালিকে একটা আতঙ্কের মধ্যে ফেলা, আমাদের নাগরিকদের আতঙ্কের মধ্যে ফেলা। সেই কারণে আমরা অনেকবার বলেছি এটা এনআরসি করার একটা কায়দা। এই পরিকল্পনাটার মধ্যে একটা অসৎ উপায় আছে। এই অসৎ বিষয়টা নিয়ে বারবার আমরা আওয়াজ তুলেছি, কিন্তু অবাক লেগেছে বুদ্ধিজীবীরা নামেনি, সেলিব্রিটি যারা চিলিব্রিটি বলি আমি তাদের নামেনি, কিন্তু কেউ রাস্তায় নেমে এটা প্রতিবাদ সেভাবে করেনি। কিন্তু এটার প্রতিবাদ দরকার ছিল। রিভিশন হোক না, আমরা খুব স্পষ্ট ছিলাম, যার মৃত্যু হয়েছে সে কখনো ভোটার হতে পারে না। বিহারে ভোট দিয়ে এলাম, এখানেও ভোট দিচ্ছি, দু জায়গায় ভোট হতে পারে না। একটা কার্ডে একটা জায়গায় একটা রাজ্যে ভোট হবে, সে ভোট দেবে। তৃতীয়ত হচ্ছে, যারা অন্য দেশের নাগরিক হয়ে গেছে তারা কখনো ভোটার হতে পারে না। সুতরাং এই বিষয়গুলোর মধ্যে নিশ্চয়ই সারবত্তা আছে, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। স্পেশাল করতে গিয়ে প্রথম হচ্ছে, সব থেকে যারা সরল মতুয়া তাদের মানসিক চাপ কিভাবে হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সব সময় তাদের মধ্যে একটা ভয়ের সঞ্চার করেছে যে তারা বেনাগরিক হয়ে যাবে। আর এই সিএএ গল্প দিচ্ছে। বিজেপির একজন আছেন, লিপস্টিক মেখে সুন্দর গান করেন, মানে ভাড়ামো করেন, তিনি একজন এমএলএ, তিনি এসে আশ্বাস দিয়েছেন সিএএ হয়ে যাবে। সিএটা কারুর বাবার সম্পত্তি নয়। সিএর মধ্যে একটা প্রক্রিয়াগত বিষয় আছে যে লং টার্ম পারমিট, রেসিডেন্সিয়াল পারমিট থাকবে, লং টার্ম ভিসা থাকবে, তারপর সিএতে অ্যাপ্লাই করতে পারবে। আজ বললে কাল সিএতে হবে না, এটা প্রথম ডিক্লেয়ার করতে হবে আই এম নন সিটিজেন অফ ইন্ডিয়া। ঘটনাচক্রে অনেক ইতিহাস রয়েছে, আমি আগের প্রোগ্রামটা অনেকগুলো ডিটেলসে বলেছি।
কিন্তু এসআইআর যে প্রবলেমটা আরেকটা যেটা আপনি বলেছেন, সেটা আমাদের নিজের বাসস্থান কসবায় বোসপুকুরে, সেখানে দেখলাম 40টা ফ্ল্যাট, সেই জায়গায় 5টা এমন নাম, 4টে এমন নাম, তারা কোনোদিন থাকেনি। এইরকম করে যদি প্রত্যেকটা ফ্ল্যাটে 4টে-5টা করে ভুয়ো নাম ঢুকিয়ে দেওয়া হয়, সেইটা কিন্তু দেখা উচিত। তার মানে আমি একটু ইন্টারাপ্ট করি, এই যে নামগুলো আপনি বলছেন সেই নামগুলো কোন ভোটার লিস্টে, 2002 না 2025? 2025-এ যেটা এসছে, মানে ফর্ম পর্যন্ত বিএলও নিয়ে চলে এসছে, ঠিক আছে? বেশ। যখন আমরা মেলাচ্ছি, কারণ আমরা নাগরিক হিসেবে আমার একটা দায়িত্ব আছে যে যদি এসআইআর করো জল মিশিও না, ঠিকঠাক করো, একদম নির্ভুল ভোটার লিস্ট, একদম নিখুঁত হতে হবে। জ্ঞানেশ বাবু বসে থাকবেন, বোবা হয়ে যাবেন, কালা হয়ে থাকবেন, হবে না। মনোজ বাবু এখানে বসে থাকবেন, কালা হয়ে যাবেন, হবে না। বাট ইউ হ্যাভ টু বি রাইট, ইউ হ্যাভ টু বি রাইটাস। তো এখানে রেক্টিটিউডের প্রশ্ন, নট আ কোয়েশ্চেন অফ টার্পিটিউড। তো আমি যখন দেখলাম, এবার ঘটনাটা হচ্ছে আমাদের বাড়িতে আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খ মিলিয়েছি কে কোথায় আছে। আমাদের যিনি আছেন, যিনি বাড়ির যারা কমিটি মেম্বার্স, তারা মিলিয়েছেন। এর মধ্যে দেখা যাচ্ছে, আমি এটা বড় করে দেখাতে পারি, দেখা দরকার, প্লিজ দেখবেন। বড় করে আমি দেখাচ্ছি এটা। এই যে 4 জনের নাম দেওয়া যাচ্ছে, 3 জন বাঙালি আর 1 জন অবাঙালি। ঘটনা হচ্ছে এরা কোনোদিন আমাদের বাড়িতে থাকেনি, কোনোদিন থাকেনি। আমি নামগুলো পড়ছি: তপজ্যোতি দাস, আশিকা দাগা, প্রতীক সেনগুপ্ত, অক্সি সেনগুপ্ত, কোনো এক্সিস্টেন্স নেই বলছেন? কোনো এক্সিস্টেন্স নেই। তারা কোনোদিনই আমাদের 2008-এ আমাদের বাড়িটা হয়েছে, আমরা ভোটার, এতদিন ধরে এই নামগুলো কিন্তু ভুয়ো। ঘটনাচক্রে আমরা সঙ্গে সঙ্গে বিএলওকে আমাদের লিস্ট একটা তৈরি করা ছিল, আমাদের বাড়ির নিজস্ব লিস্ট। প্রত্যেকটা ফ্ল্যাটে যদি এইরকম করে লিস্ট তৈরি করা থাকে, তাহলে কিন্তু এই জালিটা আটকানো যাবে। কারণ কি হবে, 1 কোটি ভোটার যদি বাদ যায়, মানে অধিকারী ব্রাদার্সদের কথায় আর বা তথাগত রায়ের কথায়, তো আমার বক্তব্য হচ্ছে আরও 50 লাখ ভোটার ঢুকিয়ে দেবে এইভাবে। এই জায়গাটা আমাদের আটকাতে হবে। আমাদের বহু লাখো লাখো ফ্ল্যাট, সেখানে 4-5টা করে ভুয়ো ভোটার ঢোকালে আপনি বুঝতে পারছেন কোথায় কোথায় সংখ্যাটা গিয়ে দাঁড়াবে। আর এই ভোটগুলো হরিয়ানা থেকে, বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে লোক পাঠাবে, তারা বাঙালি হতে পারে, তা এত দেখতে কেউ যাবে না। অনেক বাঙালিরা প্রবাসী, তারা বাংলা ভালো করে বলতে পারে না, তারা এসে ভোটটা দিয়ে চলে যাবে। এই জায়গাটাই এসআইআর নিয়ে আমাদের সন্দেহ। আমাদের ফ্ল্যাটে আমরা চেষ্টা করেছি এটাকে আটকানোর। কিন্তু বিস্ফোরক তথ্য আপনারা দেখলেন, ডক্টর অরিন্দম বিশ্বাস নাম দিয়ে আপনাদের সামনে তুলে ধরলেন। যে 4 জনের নাম বললেন, তারা কিন্তু এই অ্যাপার্টমেন্টে যেখানে ডক্টর বিশ্বাস থাকেন, সেইখানে কিন্তু তারা কোনোদিন থাকেনি এবং তাদের কোনো এক্সিস্টেন্স নেই। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারা তো ডক্টর বিশ্বাস, তারা তো রাহুল গান্ধী যে ভোট চুরির কথা প্রেস কনফারেন্স করে বলেছেন, সেদিকেই কি আপনি বলছেন সেটাই কি সেইটা যাচ্ছে? সেই তথ্য মিলছে? তথ্য মিলছে। এবং রাহুল গান্ধীর একটা বিষয় ছিল, কংগ্রেসকে আরো মাটির সাথে মিশতে হবে, ওপর করলে হবে না। পরিষ্কার কথা, কংগ্রেসের এই পশ্চিমবঙ্গে কংগ্রেস পার্টি খারাপ নয়, আমি এখনো বলছি, ক্যামেরার সামনে বলছি। কিন্তু কংগ্রেস পার্টিতে যথেষ্ট ভদ্রলোক আছে, কিন্তু এরা সবাই এলিটিজমে বিশ্বাস করছে। রাস্তায় মাসে একবার নামলে কেউ সেটাকে মানে গ্রহণ করবে না। তো আর কংগ্রেসকেও একটু বাঙালি বাঙালি বিষয়টা বলতে হবে। ওই ন্যাশনালিস্টিক ফরওয়ার্ড নিয়ে লাভ নেই। পশ্চিমবঙ্গে বাঙালিরা কোথায় আছে, কি জায়গায় আছে, অস্বস্তিতে আছে, এগুলো বলতে হবে। মনীষীদের নামে বিজেপি, যেরকম আমরা বলছি, মনীষীদের নামে বিজেপি গালাগাল করছে, সেই মনীষীদের বিরুদ্ধে আজ এই কথাগুলো কংগ্রেস কোথায় বলেছে? বেশি বলেনি। দ্বিতীয়ত হচ্ছে পরিযায়ী শ্রমিক যারা বাংলার এখান থেকে গেছে, তারা মার খাচ্ছে, কংগ্রেস সেখানে কোথায় আন্দোলন করেছে? কিন্তু রাহুল গান্ধী যে কথাটা বলেছে, আমি অস্বীকার করছি না, বিহারেও এই জালি হয়েছে। আমি ঠিক এখানে আপনাকে প্রশ্ন করতাম ডক্টর বিশ্বাস, যদি তাই হয়ে থাকে, বিহারে তো ল্যান্ডস্লাইড ভিক্টরি ডক্টর বিশ্বাস, সেখানে আউট অফ 101টার মধ্যে বিজেপি কন্টেস্ট করেছিল, 90টা সিট পেয়েছে এসআইআর এর পর ভোট হয়ে। বলুন। এইবার একটা কথা বলি, বিহারের ঘটনাটা কিন্তু 2-3টে ভাবে ভাগ করতে হবে। এক হচ্ছে, দেখুন আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আমি 34 বছর না দেখলেও বাম শাসনটা আমি অনেকটা দেখেছি। মানে এই শাসনটার, এই অপশাসন যে কতটা খারাপ হতে পারে, বাম নামটা শুনলেই একটা আতঙ্ক, একটা বিভীষিকা। সেই জন্য মানুষ, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিবার কোনো না কোনোভাবে, যারা বাম একেবারে মানে বাম ভাম না হয়ে থাকলে,
তা একেবারে তারা কিন্তু বাম আমলে কতটা বিশ্রী পরিস্থিতির মধ্যে গেছে সবাই জানি আমরা বাম নামটা শুনলেই ভয় লাগে, ওই জন্য শূন্যতেই থাক, ডাইনোসরের সাথে লড়ুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বামকে আর ফেরত চাই না আমরা। 1 নম্বর। 2 নম্বর, বিহারেও জঙ্গলরাজটা বিহার দেখেছে, কাস্টিজমের ওপর একটা লোক লালু যাদব কতটা করাপ্টেড হতে পারে, মানে জন্তু জানোয়ারের খাবারটাও চুরি করে নিয়ে এই হয়েছে, ঘোটালা চুরি করেছে, এটা তো হয়েছে। সমস্যা হচ্ছে তার ছেলেকে লিলি হোয়াইট প্যারাগন অফ ভার্চু দেখছে না লোকে, তার ছবির মধ্যে লালুর ছবি দেখছে, তেজস্বীর ছবির মধ্যে লালুর ছবি দেখছে, আর বাবা দরকার নেই, এর থেকে আমার নীতিশ ভালো, এই একটা ঘটনা। 2 নম্বর, প্রায় 75টা আসনে 58 থেকে 900 ভোটের ডিফারেন্স হয়েছে এসআইআর যেখানে কাজ করেছে। এই ভুয়ো ভোটার হরিয়ানা থেকে কেউ 2টো করে ভোট দিয়েছে, সেটা আপনারাও দেখেছেন, একেবারে ছবি দিয়ে দেখিয়েছে অনেকে, দিল্লিতেও ভোট দিয়েছে, বিহারেও ভোট দিয়েছে। তাহলে এসআইআর এর নিখুঁত ব্যাপারটা কোথায়? এসআইআর জলে ভরা এসআইআর হয়েছে, একেবারে ভুল খামতিতে ভরা এসআইআর হয়েছে। এইগুলো কিন্তু দায়িত্ব নিয়ে পালন করা উচিত, নয়তো কিন্তু বিপদ আছে। পশ্চিমবঙ্গে যদি তৃণমূল বা বাম, এখানে বামেদেরও বলছে দায়িত্ব আছে, বিজেপি চাইবে এই জালিয়াতি করার, কিন্তু তৃণমূলের যারা লিডার, তৃণমূলেরও খামতি অনেক আছে, তৃণমূলের ওপর মানুষের ক্ষোভ আছে, এটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু তৃণমূলের দায়িত্ব, তৃণমূল অসাম্প্রদায়িক দল, বামরাও অসাম্প্রদায়িক দল, তাদের দায়িত্ব আছে যে এই যে এরকম করে জালি ভোটার যাতে তৈরি না হয়ে যায়, পাড়ায় পাড়ায় এই কাজটা কিন্তু তৃণমূল কর্মীদের করতে হবে, বাম কর্মীদের করতে হবে। জালিয়াতি কিন্তু এসআইআর এ হওয়ার সম্ভাবনা প্রবল, সেই জন্য এই প্রক্রিয়াটা খামতিতে ভরা, সেই কথাটা কিন্তু স্পষ্টভাবে বলেছিলাম। ডক্টর বিশ্বাস, আমি একটা ট্রিকি কোয়েশ্চেন করি এখানে। মুখ্যমন্ত্রী প্রথমে অনুষ্ঠান শুরুতে বললাম, মুখ্যমন্ত্রী বলছেন গণেশ কুমারকে চিঠি দিয়ে এসআইআর না করতে, স্থগিত করতে, বিরোধী দলনেতা বলছেন তা চলবে। সেখানে জাতীয় বাংলা পরিষদের স্ট্যান্ড কি ডক্টর বিশ্বাস? এসআইআর আপনারা সমর্থন করেন? যদি করেন, যে পদ্ধতিতে হচ্ছে, এই বিষয়ে আপনার সংগঠনের স্ট্যান্ড কি? বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন করতে গিয়ে আমরা 2 বছর হচ্ছে সংগঠন সবে দাঁড়িয়েছে, ঘটনাচক্রে হচ্ছে আমরা সব থেকে বেশি কর্মসূচি করেছি এসআইআর এর বিরুদ্ধে। এসআইআর এর বিরুদ্ধে নিশ্চয়ই আমরা এসআইআর চাইনি, কিন্তু আমাদের সংগঠন ছোট, সীমিত ক্ষমতা, পশ্চিমবঙ্গে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন তৈরি করতে দেওয়া হয়নি, সিপিএম করতে দেয়নি, কংগ্রেস করতে দেয়নি, বর্তমান সরকারও সেইভাবে দেয়নি। সুতরাং আমরা বাঙালি জাতীয়তাবাদী দলও তৈরি হয়নি, নয়তো আজকে আমরা বাঙালির মতো দলকে একেবারে ফ্রিঞ্জেসে সরিয়ে দিয়েছে। কিন্তু ঘটনাচক্রে এটা একটা অপমান বাঙালির লজ্জা, কিন্তু একই সাথে জাতীয়তাবাদী আন্দোলন হিসেবে, এক দল সংগঠন হিসেবে সব থেকে বেশি আমরা ভোট ময়দানে নেই, কিন্তু আমরা এসআইআর নিয়ে সব থেকে বেশি আওয়াজ তুলেছিলাম, প্রতিবাদ করেছিলাম। এখন আরও মানুষ রাস্তায় নামলে এর প্রতিফলন অন্য হতো, ধনাত্মক হতো, সেটা হয়নি। বুদ্ধিজীবীরা চুপ করে বসেছিল, মোমবাতি হারিয়ে গেছে, সেলিব্রিটি তারা ধান্দাবাজ, আরজি করার সময় তারা রাত জাগতে পেরেছিল, এইখানে রাত জাগতে পারেনি, মুখও দেখাতে পারেনি, সিনেমাও হয়তো এখন নেই। তো ঘটনাচক্র হচ্ছে ধান্দাবাজ কতগুলো লোকের হচ্ছে, এটা বুদ্ধিজীবীরা ধান্দাবাজ, এটা একদম স্পষ্ট। আরেকটা কথা হচ্ছে সেলিব্রিটিরাও ধান্দাবাজ, যেটা যা অনেক মানুষের নামা উচিত ছিল রাস্তায়। এসআইআর কিন্তু বিপজ্জনক, এসআইআর ভয়ানক, এসআইআর খামতিতে ভরাই একটা করে প্রমাণ দেব। তো ঘটনাচক্রে নিয়ে আমরা সব থেকে বেশি আন্দোলন করেছিলাম, আওয়াজ তুলেছিলাম, কিন্তু ঘটনাচক্রে সুপ্রিম কোর্ট এটাকে স্টে অর্ডার দেয়নি, এটাকে আটকায়নি, সুপ্রিম কোর্ট এটাকে অনুমতি দিয়েছে এটা চলার, সুতরাং সেখানে চলছে, এটা আর কিছু করার নেই, চালাতে হবে। কিন্তু খামতি যাতে না থাকে, এটা তৃণমূলেরও দায়িত্ব, বামপন্থী দলেরও দায়িত্ব, কারণ এই দুটো দল কিন্তু অসাম্প্রদায়িক। তো ঘটনাচক্রে আমরা আশা করব যে, আর এরা বাঙালি শত্রু নয়, কিন্তু ঘটনাচক্রে আমরা আশা করব এইটা খুব নিখুঁতভাবে পশ্চিমবঙ্গে হবে, যাতে এই সব দুর্ঘটনা না ঘটে। বিএলওর মৃত্যু হচ্ছে, গণেশ কুমার দায়িত্ব নেবে না? হ্যাঁ না ডক্টর বিশ্বাস, আপনি একজন চিকিৎসক, আপনার মনে হয় যে সত্যি যে বিএলওরা খুব খুব বেদনাদায়ক নিশ্চয়ই, যে যারা মারা যাচ্ছেন কি আত্মহত্যা করছেন, আপনার কি সত্যি মনে হয় যে এসআইআর এর জন্যই তারা মারা যাচ্ছেন? তাদের চাপ দিচ্ছ, তাদের প্রেসারে রাখছো, একদিকে রাজনৈতিক দল প্রেসারে দিচ্ছে, আর ওরা মানুষ, ওরা শিক্ষক, ওরা মানে নিরুপায় হয়ে এই কাজটা করছে, একেবারে ওরা তো স্বচ্ছ, এটা তো অস্বীকার করার নেই। বিএলওদেরকে আমরা কেন স্কেপগোট বানাচ্ছি?
আমরা বিএলওদের ওপর যে নির্বিচারে আমি বলবো মানসিক আর শারীরিক অত্যাচার হচ্ছে, সেটা অত্যন্ত দুঃখজনক বেদনার। আর এরকমভাবে মারা যাচ্ছে, এই দায়িত্বটা কেন নেবে? জ্ঞানেশ কুমার নেবে না? কি মনোজ না কে আছে সে দায়িত্ব নেবে না? দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি, দে হ্যাভ টু ওন আপ। এটা হোয়াট ইজ দিস? ওয়াই পিপল আর ডাইং? দে আর ইন্ডিয়ান সিটিজেন্স। এটা তাকে তারও সেও মানুষ, তার একটা সম্মান পাওয়ার যোগ্যতা আছে। এবং শুধু সেটা নয়, তাকে তার শরীর যাতে ঠিক থাকে, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্ব। ইট ইজ দ্য রেসপন্সিবল অফ ইসিআই। এত সহজ ব্যাপার নয়, এগুলো কি ইজি ব্যাপার নয়। মানুষের মৃত্যু হচ্ছে, তোমার বাড়িতে আজকে কেউ মারা গেলে তখন বোঝা যেত। তোমার বাড়িতে মারা যাচ্ছে না বলে, অন্য বাড়িতে মারা যাচ্ছে বলে কিছু এসে যাচ্ছে না। কিন্তু এই লোকগুলো তারা যে দলের সমর্থক হোক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তারা মানুষ, তারা বাংলার নাগরিক, তারা বাঙালি, তাদের মৃত্যু হচ্ছে, এইটাকে মেনে নেওয়া যায় না। বেশ, ডক্টর বিশ্বাস, এবার আসি এই যে সীমান্তবর্তী এলাকায় প্রতিদিন বাংলাদেশি যারা ছিল তারা বাংলাদেশে ফেরত যাচ্ছে, ডক্টর বিশ্বাস এরা কারা? একদম ভুলভাল কিছু মিডিয়া অনেক খবর দিয়েছে যে সারিতে যাচ্ছে। আপনি দেখবেন হাকিমপুরে কালকে প্রতিবাদ হয়েছে, কোনো একটা চ্যানেলের নাম বলছি না, আমি চ্যানেলের নাম বলছি না, সেই চ্যানেল মিথ্যাচারিতা করছে। বড় চ্যানেল হয়ে এরকম মিথ্যাচারিতা করা উচিত না। দিস ইজ ইয়েলো জার্নালিজম। সাংবাদিকতার নামে কি করছো তুমি? এটা সাংবাদিকতাকে অপমান করছো। ভুল খবর ছড়াচ্ছে, এক গাদা লোক যাচ্ছে না, কিছু লোক 10টা লোককে দেখিয়ে ছবি এরম তোলা যায়, এরম ছবি তোলা হচ্ছে, এক সারি সারিতে চলে যাচ্ছে। আর যদি গেল তাদের কি করে এলো? বিএসএফ তাহলে উড়ে এসেছিল। বিএসএফ এর দায়িত্ব আছে, হ্যাঁ, রাজ্য সরকারেরও দায়িত্ব আছে। দেখুন, ঘটনাটা হচ্ছে, কিছু ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করার নেই। এবার ভালো করে একটু বুঝবেন, আজকে বাংলাদেশ যে জায়গায় টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে গেছিল না, সেখানে মুসলমানদের এখানে আসার কোনো প্রয়োজনীয় হয়নি। হিন্দুরা এসছে, তাদের অত্যাচার হয়েছে, আমি তো অস্বীকার করছি না, কিছু ক্ষেত্রে হয়েছে, কিন্তু বাংলাদেশের সব জায়গায় অত্যাচার হয়েছে এটা কিন্তু আমি মানছি না, কিছু নির্দিষ্ট জায়গায় হয়েছে। আর যারা আজকে অত্যাচারের কথা তুলছেন, যারা আজকে রোহিঙ্গার কথা তুলছেন, দুবার কয়েক কোটি টাকা দিয়ে আসা হয়েছে বাংলাদেশ সরকারকে যখন হাসিনা ছিলেন, এবং হাসিনার ওপর ভরসা রাখা হয়েছে। উপায়ও নেই, হাসিনা ছাড়া আর কেউ ছিল না সেকেন্ড ম্যান, যে আজকে সেকেন্ড পার্সন যে বাংলাদেশকে এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করবে। কিন্তু আজকে এই তথাগত রায়রা বাংলাদেশে গিয়ে, হর্ষবর্ধন শ্রীংলা ছিল তখন, তার অধীনে গিয়ে জাহাজ পাঠিয়ে রোহিঙ্গাদের জন্য, এবং ওখানে তাকে হাসিনাকে বলা হয়েছিল যে হ্যাঁ হিন্দুরা ভালো আছে। এটা তো বিজেপি সরকারই করেছে দুবার, একবার নয়। তো সেই কথাগুলো তো বলতে হবে, যেখানে রোহিঙ্গাদের জন্য জিনিসপত্র পাঠিয়েছে, তাহলে রোহিঙ্গাদের আবার ফেরত, রোহিঙ্গা তো একটা ইলিউশন করে রেখেছে। আর বাংলাদেশের হিন্দুরা এখানে এসছে, তাই হিন্দুদের জন্যই তো বিজেপি এত কথা বলে যাচ্ছে, তাদের ফেরত পাঠানোর জন্য এতই করেছে কেন, এত তাড়াহুড়ো কেন? আর এই চ্যানেলগুলোর আর কোনো কাজ নেই। প্রথম কথা, আপনি দেখবেন দুপুরবেলা একজনের বাড়িতে গিয়ে বলেছে, দুপুরবেলা গেছে মানুষ, কাজে গেছে, আপনিও বাড়িতে আছেন, আপনার বাড়িতে গিয়ে যদি কেউ এরকম বলে, আমি তো বাড়িতে নেই, দুপুরবেলা থাকি না, দুপুরবেলা মানুষ কাজে যায়, সেখানে গিয়ে দেখাচ্ছে যে তালা বন্ধ, পালিয়ে গেছে, মিথ্যাচারিতা। 1, 2, সংবাদ মাধ্যমকে নির্বাচন কমিশন দায়িত্ব দেয়নি ডকুমেন্টস দেখার। Who gave them the responsibility to see the documents? That is illegitimate, illegal. এগুলো ইয়েলো জার্নালিজম হচ্ছে। কতগুলো লোক, একটা ক্যামেরা আর একজন মহিলা ছুটছে লোকের পেছনে। হোয়াট ইজ দিস? দিস ইজ হিউম্যান রাইটস ভায়োলেশন। তো এটা সাংবাদিকতা হচ্ছে না, ইয়েলো জার্নালিজম হচ্ছে। তো এই যে আপনি বলছেন সারি কিচ্ছু হয়নি, প্রতিবাদ কেন হচ্ছে? প্রতিবাদটা হচ্ছে মিথ্যাচারিতার জন্য। এটা সাংবাদিকতা হচ্ছে না, এটা মিথ্যাচারিতা হচ্ছে। এই জিনিসটাকে কিন্তু প্রতিবাদ করা উচিত। আপনি আমাকে বলার সুযোগ দিচ্ছেন, কেটিভিকে আমি ধন্যবাদ জানাই। যেটা বাস্তব ঘটনা সেটা দর্শকদের জানা উচিত। এবং ডক্টর বিশ্বাস প্রতিদিন প্রচুর মানুষের সঙ্গে ডিল করেন, তার প্রচুর পেশেন্টস, সুতরাং এই তার অভিজ্ঞতাটাও কিন্তু প্রত্যেকের জন্য, সমাজের জন্য জানা দরকার। কিন্তু ডক্টর বিশ্বাস, তাহলে এসআইআর নিয়ে আলটিমেটলি কি হবে? এসআইআর এ কার লাভ কার ক্ষতি ডক্টর বিশ্বাস? দেখুন, বাঙালি হিন্দুদের ক্ষতি বেশি বাঙালি মুসলমানদের থেকে। খুব তাড়ানো করছে তো, রোহিঙ্গা বাদ যাবে। আরে রোহিঙ্গা নেই, কটা রোহিঙ্গা আছে খুঁজে বেড়াও না, এখনো তো পেলো না। তাহলে উত্তরপ্রদেশে খুঁজতে হয়, জম্মুতে খুঁজতে হয়, সেখানে তো অনেক রোহিঙ্গা ঢুকেছে। আর রোহিঙ্গাদের তো পাকনা গজায়নি যে বিএসএফকে অন্ধকারে রেখে বেরিয়ে চলে এসছে, পেঁচা তো নয় তারা। তো ঘটনাচক্র হচ্ছে তাদেরকে বিএসএফ ঢুকতে দিয়েছে, তাহলে বিএসএফকে আগে ধরো।
হ্যাঁ নিশ্চয়ই রাজ্য সরকারকে বলবো, যদি কেউ এসে থাকে সেটা রাজ্য প্রশাসনকে দেখা উচিত ছিল। কিন্তু একই সাথে এটাও মানবো না, এবং আপনি দেখবেন শেষমেশ ওই আসামে যেরকম ডিটেনশন ক্যাম্পে হিন্দুরা বেশি ঢুকেছে, এখানেও হিন্দুদের নাম যাবে। আর হিন্দুদের সাথে খেলাখেলি করতে গেলে কালকে তোমার সিএ করে দেবো, হিন্দুরা কিন্তু একেবারে মানে মতুয়া থেকে শুরু করে বিভিন্ন যারা আছে, যারা কষ্ট করে একটা জীবন যাপন করছেন বাংলায়, তারা কিন্তু প্রতিবাদ করবে, তখন কিন্তু উল্টে দেবে। একটা ক্ষেত্রে আমি এইটুকু বলবো, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মানুষের একটা ক্ষোভ ছিল, অনেক ক্ষোভ, কিছু কিছু কারণে, সে অনেক না হলেও কিছু ক্ষোভ। বিজেপি কিন্তু এসআইআরটা দিয়ে একদম হাতে গিফট দিয়ে চলে গেল। এটা আর মানুষের কষ্ট করে তৃণমূলকে কষ্ট করতে হবে না। বিভিন্ন জায়গায় এই এসআইআর নিয়ে বললেই মানুষের মধ্যে ক্ষোভ উগড়ে দেবে মানুষ, এবং আবার অ্যাডভান্টেজ তৃণমূল চলে আসবে 2026-এ। মানে এসআইআর এর পরেও ভোট হলে আপনি বলছেন তৃণমূল অ্যাডভান্টেজ 2026, কোনো সন্দেহ নেই। বেশ, আমি আপনাকে দুটো ছোট্ট তথ্য দিই, তিনটে তথ্য দেবো আপনাকে আমি। প্রথম, এখানে বিজেপির যারা মুখপাত্র এসছেন, প্রত্যেকেই এসছেন, শাসক দলের এসছেন, বামফ্রন্টের এসছেন, কংগ্রেসের এসছেন। আমি চারটে ন্যারেটিভ আপনার সামনে রাখি। প্রথম, বিজেপির মুখপাত্ররা বলছেন যে এবারের নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা বলছেন 26 বিজেপি পাবে না। বামফ্রন্টের মুখপাত্র বলছেন যে দুজনের সেটিং, আর কংগ্রেস তো বামফ্রন্টের সঙ্গে যা বলছে মোটামুটি তার স্ট্যান্ড, তারা প্রত্যেকটা আসনে ক্যান্ডিডেট দেবে। আমার প্রশ্ন ডক্টর বিশ্বাস, মানুষ কাকে বিশ্বাস করবে, কোন ন্যারেটিভকে মাথায় রেখে কী করবে বলুন? দেখুন, বাংলার মানুষ ভোটটা দেয় কারণ রাজনৈতিকভাবে বাংলার মানুষ অনেক সচেতন, কিন্তু রাজনৈতিক দলকে দেখলে বাঙালিরা যে খুব খুশি তা নয়। কারণ বাঙালিরা অত্যাচারিত, কিছু বাঙালি বিরোধী শক্তির বিরুদ্ধে তারা বাংলার সব কিছু দখল করে নিয়েছে, বড়বাজার থেকে শুরু করে সব দখল হয়ে গেছে। সে হিন্দুও আছে, মুসলমানও আছে, যারা বাঙালির শত্রু। তো ঘটনাচক্রে হচ্ছে এদের নিয়ে কোনো কথা এরা বলে না। তো বাঙালিরা বাংলা ভাষাটাকে বাধ্যতামূলক করতে পারেনি, এতটাই নির্লজ্জ তারা। কিন্তু ঘটনাচক্রে হচ্ছে এই যে আজকে রাজনৈতিক দলের উপর ভরসা নেই, কিন্তু এর মধ্যে মানুষকে একটা অপশন নেই, চুজ করতে হয়, মানুষকে একটা তৈরি করতে হয়। আর বিজেপির মুখপাত্র কি বলবে আপনাকে, আমি করবো না, তা তো চাকরি যাবে। এর জন্য তো সে মানে সে তো পার্টি করছে ওই জন্য, মুখপাত্র হওয়ার জন্য। আপনি এসছেন টিভির সামনে এসে বলছে, সে তো বিজেপি হয়েই বলবে আমরা সব জিতবো। ন্যাশনাল স্পোক্স পারসন ডক্টর বিশ্বাস বলছে আমরা সরকার করব। ন্যাশনাল স্পোক্স, আমি আপনাকে এপিসোড পাঠিয়ে দেবো। কে এটা অমিত মালভিয়া বলে দিয়েছে? আমি জানি না, অমিত মালভিয়া এরকম বলে দিতে পারে, কিন্তু ঘটনাটা হচ্ছে দ্যাট উইল নট হ্যাপেন, আপনাকে টেক ইট ফ্রম মি। তো ঘটনাটা হচ্ছে এবার হচ্ছে 2 নম্বর সিপিএম। দেখুন, সিপিএমের লড়াইটা মূলত ডাইনোসরের সাথে, সিপিএম 0 পাবে না 1 পাবে সেটা নিয়ে লড়াই। এবার তৃতীয়ত হচ্ছে কংগ্রেসের একটা সম্ভাবনা মুর্শিদাবাদে আছে, একেবারে নেই। আর তারপর যদি হুমায়ুন কবির বেরিয়ে কিছু ভোট কাটে সেখানে সম্ভাবনা আছে, কিন্তু হুমায়ুন কবির যত বলে তত কাজটা করে উঠতে পারে না, অনেক বলে, এবং তার জন্য কিছু ইউটিউবার রেডি আছে কিছু শোনার জন্য। ওই মুখরোচক কথা বলে লাভ নেই। বাংলার মানুষ একটা স্থায়ী সরকার চায়, অসাম্প্রদায়িক সরকার চায়, এবং যে সরকার মানুষের জন্য করছে সেটা কিন্তু এই 1000 টাকা বিহারে আরেকটা ঘটনা হচ্ছে, 10,000 টাকার একটা গল্প ছিল। তো শোনা যায়, এটা আমি নিজে কোনো তথ্য নেই যে ওয়ার্ল্ড ব্যাংকের কিছু টাকা ছিল এর মধ্যে, শোনা যায়, এটা আমি আবার বলছি, কোনো প্রমাণ নেই। কিন্তু ঘটনাচক্রে হচ্ছে আজকে স্বাস্থ্যসাথী 1 নম্বর, আজকে লক্ষ্মী ভাণ্ডার, এগুলোকে দেখুন, এগুলো অনেকে লক্ষ্মী ভাণ্ডারটাকে সিপিএমের এক সেকশন বিক্রি বলে চালিয়েছিল। এটা কিন্তু উল্টো হয়েছে, সিপিএমের লোককে বলতে বাধ্য হয়েছে যে এটা বলা উচিত নয়। তো মানুষকে ছোট করে দেখার কিছু নেই, 1000 টাকাটাও দরকার, 1500 টাকাটাও দরকার, 10,000 টাকাটাও দরকার, মানুষের টাকাটা দরকার, এক শ্রেণীর মানুষের দরকার। তো এই প্রকল্পগুলো যেগুলো হয়েছে সেগুলো মানুষ তো চেয়েছে, মহিলারা চেয়েছে। কিন্তু ডক্টর বিশ্বাস, এর সঙ্গে দুর্নীতিও তো প্রচুর হয়েছে। দুর্নীতি নিয়ে আপনি শিক্ষাক্ষেত্র দেখুন, স্বাস্থ্যক্ষেত্র দেখুন, খাদ্যতে দেখুন, সব ক্ষেত্রেই তো দুর্নীতি। দেখুন, দুর্নীতি হচ্ছে, কিন্তু কি করে চাপদারি বেরিয়ে গেল এটা তো ঘটনা। সে এসে আবার নতুন নতুন গল্প দিচ্ছে, গার্লফ্রেন্ডের কথা বলছে। কিন্তু দেখুন, আজকে একই সাথে যে মানে কারেন্ট মিনিস্টার, তার নামে কিন্তু তাকে কালিমালিপ্ত করা যায়নি, ব্রাত্য বসুকে কিন্তু কালিমালিপ্ত করা যায়নি। ব্রাত্য বসু কিন্তু অনেস্ট ফিগার, এটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু একই সাথে যে করে গেছে সে গার্লফ্রেন্ডের গল্প শোনাচ্ছে, সে নিজে কথাটা বলুক, তার বাড়ি থেকে এতগুলো টাকা পাওয়া গেল, তার নিজের বাড়িতে পাওয়া যায়নি, তার গার্লফ্রেন্ডের বাড়িতে পাওয়া গেল, পাওয়া তো গেছিল, টাকাটা তো কোত্থেকে এসেছিল, ওগুলো তো বিজনেস খেলার নোট হয়নি।
কিন্তু একই সাথে হচ্ছে আমার বক্তব্য খুব স্পষ্ট, আই হ্যাভ আ ক্লিয়ার থিং, যে করাপশন শুড বি স্টপড, দ্যাট শুড বি স্টেমড অ্যান্ড দ্যাট শুড বি উইডেড আউট। এটা আমি মনে করি। এটা কি সম্ভব? সম্ভব, দেখুন সম্ভব এটাই কারণে আমি আপনি রাজনীতিতে নামছি না। রাজনীতিতে যারা নামছে তারা ধান্দা করতে নামছে, প্র্যাকটিক্যালি বিস্ফোরক কথা বললে। হ্যাঁ একদম ধান্দা করতে। প্লুটোই বলেছে আমি কে, প্লুটো ওরম মনীষী বলে গেছে যে তুমি যদি না নামো, ঠিক লোক না নামলে বেঠিক লোক নামবে, তারাই রাজনীতি করছে। আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাদের শিক্ষাগত যোগ্যতা খুবই কম, কটা শিক্ষাগত যোগ্যতার আসছে। আর আজকে আপনি এটা বলছেন, এবার বিহারে বলুন, প্রশান্ত কিশোর ভাইস চ্যান্সেলর ভালো ভালো ব্যুরোক্র্যাটকে দাঁড় করাচ্ছে, তাদের এগেনস্টে কারা জিতছে? ক্রিমিনালরা জিতে, যাদের ক্রিমিনাল রেকর্ড আছে। বেশ। আর আরেকটা কথা বলে রাখি, বিহারে তো বলছেন ক্রিমিনাল রেকর্ডে তো ভর্তি, মোকামার বিধায়ককে আনন্দ সিং, তার নামে কটা ক্রিমিনাল রেকর্ড আছে যেগুলো জানে না, নীতিশ কুমারের দলের আছে। সুতরাং ঘটনা হচ্ছে, আমরা যদি ভদ্রলোকরা যদি না নামে, তাহলে কিন্তু অশিক্ষিত অসভ্য বাজে লোকেরা, ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের লোকেরা রাস্তায় নামবে। বেশ ডক্টর বিশ্বাস, আমাদের সময় প্রায় শেষ প্রশ্ন করব। তাহলে 2026-এ এটা আমি আপনাকে এর আগেও আমি রাজনৈতিক যারা ব্যক্তিত্ব এসেছেন তাদেরকেও জিজ্ঞেস করেছিলাম, 2026-এ তাহলে সিম্বলে ভোট হবে না মুখে ভোট হবে? একটা ইলেকশন মেশিনারি হয়, সেই মেশিনারিটা কিন্তু তৃণমূল অনেক স্ট্রং, নিরপেক্ষভাবে যদি আমি বলি অনেক স্ট্রং। তৃণমূলকে আটকাতে পারবে না। মানে কিছু সিট হয়তো যাবে, কিন্তু তৃণমূলকেও পরিষ্কার কথা কিছুটা কটা, তৃণমূলকে 200-র নিচে আপনি করতে পারবেন না। 200-র নিচে তৃণমূল পাচ্ছে না, এটা ঘটনা, 200-র ওপরেই থাকবে। কিন্তু একই সাথে তৃণমূলকে কিন্তু কিছু মুখ পাল্টাতে হবে, যারা কালিমা লিপ্ত বিভিন্নভাবে, যারা ফিল্ম ইন্ডাস্ট্রি কন্ট্রোল করছে, এইসব মুখও আছে। তার ভাই, এর ভাই, ওর জ্যাঠা, ওর কাকু, দ্যাট হ্যাজ টু বি স্টপড। তৃণমূল যদি চায় যে ইফ ইউ ওয়ান্ট টু রুল, নয়তো কিন্তু মানুষ আজকে একটু খারাপ ভাষা বলতে হচ্ছে, লাথি মেরে বামফ্রন্টকে ফেলে দিয়েছিল, তৃণমূলকে ফেলতেও মানুষ সময় নেবে না। ডোন্ট বি ওভার কনফিডেন্ট, অতিরিক্ত আত্মবিশ্বাস খারাপ। তো ঘটনাচক্র হচ্ছে সেই জায়গায় যেন না যায়। বেশ, মানুষের কথা শোনো, মানুষের কথা ভাবো, সৎ লোককে আনো, অসৎ বদমাইশ অশিক্ষিত অসভ্য লোকেদেরকে পার্টি থেকে সরিয়ে দাও, অ্যান্ড স্টপ দেম ফ্রম কন্টেস্টিং। যদি সে মিনিস্টারও হয়, কিক দেম আউট, এইটুকু বলবো। ডক্টর বিশ্বাস, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনার এত হেক্টিক স্কেডিউলে আপনি সময় দিয়েছেন। আপনারা আজকে কিন্তু দেখলেন ডক্টর অরিন্দম বিশ্বাস, প্রখ্যাত চিকিৎসক এবং জাতীয় বাংলা পরিষদের সভাপতি, পরিষ্কারভাবে বললেন যে তার বক্তব্য কী এবং নথি তুলে ধরে আপনাদের সামনে দেখালেন, এসআইআর নিয়ে তার অভিজ্ঞতার কথা শোনালেন। এই পর্ব আপনারা কেমন লাগলো জানাবেন, আপনাদের মতামত। আমরা নিশ্চয়ই সুচিন্তিত মতামত আমরা অন্য পর্বে যেগুলো রেলিভেন্ট মনে হবে, আমরা অন্যান্য অতিথিরা যারা আসবেন তাদের সাথে কথা বলে আপনাদের সামনে আপনাদের প্রশ্নের উত্তর দেবো। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।